আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের ক্ষমতার বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টেছে বিশ্ব। ১ কোটি জীবন রক্ষায় পাকিস্তান সেনাপ্রধানকে ট্রাম্পের প্রশংসা। গাজা দখলের ইসরায়েলি হলুদ নকশা কি ঠেকাতে পারে ট্রাম্পের ২০ দফা? ট্রাম্পের ক্ষমতার বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টেছে বিশ্ব। ১ দশক আগে রাজনৈতিক অঙ্গনে পা রাখার পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিপর্যয়কর শক্তি হিসেবে কাজ করেছেন। ২০ জানুয়ারি তার দ্বিতীয় মেয়াদের ১ বছর পূর্ণ হবে, কিন্তু তার দ্বিতীয় প্রেসিডেন্ট আমলের প্রথম বছরে পরিবর্তনের গতি আমেরিকান প্রজাতন্ত্রের প্রায় ২৫০ বছরের ইতিহাসে এর আগে দেখা যায়নি। জানুয়ারিতে তার শপথের পর ট্রাম্প নতুন শুল্ক পরিকল্পনার মাধ্যমে বিশ্ব বাণিজ্য শৃঙ্খলাকে পাল্টে দিয়েছেন। মার্কিনীদের পকেট কাটার ব্যবস্থা করেছেন। ট্রাম্প বিশ্বব্যাপী সংঘাতের মধ্যে হোয়াইট হাউসে প্রবেশ করেছেন। অর্থনৈতিক হুমকি ব্যবহার করে সংঘাত বন্ধের চেষ্টা করেছেন। কখনো সফলতা পেয়েছেন। তার দাবি মধ্যপ্রাচ্যে ঘটেছে। ট্রাম্প ইউএসএআইডির তহবিল প্রায় বন্ধ করে দিয়েছেন। স্বাভাবিক অনুমোদন ছাড়াই হোয়াইট হাউসে ব্যাপক কাঠামোগত পরিবর্তন করেছেন। রাস্তায় টহল দেওয়ার জন্য ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। নিজের নাম যুক্ত করার পর কেনেডি সেন্টারের নাম এখন ট্রাম্প কেনেডি সেন্টার। তিনি গাজায় যুদ্ধবিরতি আনলেও ইসরায়েলি হামলা থামেনি, বরং গাজার পুরোটাই দখলের চেষ্টায় ইসরায়েল। নতুন করে ভেনেজুয়েলায় হামলার চেষ্টা এবং নাইজেরিয়ায় বড় ধরনের হামলা করা হয়েছে। পূর্বসূরিদের তুলনায় বেশি নির্বাহী আদেশ জারি করেছেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে এসে বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। জন্মগত নাগরিকত্ব বাতিল করেছেন। ট্রাম্প কানাডা এবং মেক্সিকোর ওপর অধিক শুল্ক আরোপ করেছেন। তিনি মৃত্যুদণ্ড ফিরিয়ে এনেছেন। শিক্ষা বিভাগ ভেঙে দিয়েছেন। প্রায় ২০টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আছে। ডিসেম্বর পর্যন্ত ট্রাম্প চোখ ধাঁধানো ২২০টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। অর্থনৈতিক উত্থান। ট্রাম্প প্রথম দিনে মুদ্রাস্ফীতি ঠিক করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন ভোটাররা তার অর্থনৈতিক ব্যবস্থাপনায় ক্ষুব্ধ হওয়ায় জীবনযাত্রার ব্যয় সংকটের জন্য অর্থ প্রদান করছেন। ডিসেম্বরে প্রকাশিত সর্বশেষ বেকারত্বের তথ্য দেখায় যে নভেম্বরে অর্থনীতিতে ৬৪,০০০ কর্মসংস্থান যুক্ত হয়েছে। জনসংখ্যার দিক থেকে প্রায় ৯ গুণ ছোট কানাডা একই মাসে ৫৪,০০০ কর্মসংস্থান যুক্ত করেছে। অনেক বিশেষজ্ঞ বলেন ট্রাম্পের বাণিজ্য পদক্ষেপ দাম বাড়িয়ে ভোক্তা এবং ব্যবসাগুলিকে ক্ষতিগ্রস্ত করেছে। মার্কিনী অর্থনীতিতে অক্টোবরে ১ লাখেরও বেশি কর্মসংস্থান হ্রাস পেয়েছে। অর্থনীতির এই চিত্র বৈশ্বিক অর্থব্যবস্থাকেও সংকটে ফেলেছে। শুল্কারও ব্যাপক প্রভাব রেখেছে। স্বাস্থ্যসেবার ব্যয় বৃদ্ধি। স্বাস্থ্যসেবা ব্যয়ের চিরন্তন সমস্যাটি আমেরিকানদের ব্যাংক অ্যাকাউন্টগুলোকেও ক্ষতিগ্রস্ত করছে। ফেডারেল ওবামা কেয়ার ভর্তুকি সম্প্রসারণের বিষয়ে কংগ্রেসের অগ্রগতি ব্যতীত প্রিমিয়াম বেড়েছে এবং আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ট্রাম্প এই বিষয়টিতে খুব কম মনোযোগ দিয়েছেন। ২০২৪ সালে প্রেসিডেন্ট বিতর্কের সময় তিনি ব্যঙ্গ করার সুরে বলেছিলেন তার পরিকল্পনা আছে, কিন্তু সেগুলো এখনও প্রকাশ পায়নি। অভিবাসন দমন অভিযান। ট্রাম্প অভিবাসন নিয়ন্ত্রণকে তার রাজনৈতিক এজেন্ডার কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন থেকে প্রাপ্ত তথ্য দেখায় যে ট্রাম্প নিরাপত্তা জোরদার এবং কার্যকরভাবে সমস্ত শরণার্থী প্রোগ্রামই বন্ধ করে দেওয়ায় কম সংখ্যক অভিবাসী মার্কিন মেক্সিকো সীমান্ত পেরিয়ে প্রবেশের চেষ্টা করছে। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ জানিয়েছে ট্রাম্প ক্ষমতায় আসার পর অভিযানে ৬ লাখেরও বেশি নির্বাসন হয়েছে। বিভাগটির মতে আনুমানিক ১৯ লাখ অবৈধ অভিবাসী স্বেচ্ছায় স্বনির্বাসনও করেছেন। ১ কোটি জীবন রক্ষা। পাকিস্তান সেনাপ্রধানকে ট্রাম্পের প্রশংসা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন মার-আ-লাগোতে সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। গত ২২ ডিসেম্বর সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন তিনি ৮টি আন্তর্জাতিক যুদ্ধ ঠেকিয়েছেন এবং নতুন ধরনের ভারী অস্ত্রে সজ্জিত যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা দেন। ট্রাম্প আরও বলেন পাকিস্তান ও ভারতের মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাতও তারা থামিয়েছেন। তার ভাষ্য, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পর্যন্ত বলেছেন ট্রাম্প প্রায় ১ কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন। গত জানুয়ারিতে দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর থেকে অন্তত ১০ বার ট্রাম্প প্রকাশ্যে মুনিরের প্রশংসা করেছেন। গত অক্টোবরে মিশরের শার্ম আল শেখে গাজায় যুদ্ধবিরতি চুক্তি শেষে ভাষণে ট্রাম্প পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধানকে উল্লেখ করে মুনিরকে প্রিয় ফিল্ড মার্শাল বলে অভিহিত করেন। সম্পর্ক
নিউইয়র্কের উষ্ণতায় পাকিস্তানের নতুন ভূ-রাজনৈতিক অবস্থান 2025 সালের ভারত-পাকিস্তান 4 দিনের সশস্ত্র সংঘাতকে যুক্তরাষ্ট্র পাকিস্তান নতুন কূটনৈতিক সম্পর্কের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। দুদেশই আকাশযুদ্ধে বিজয়ের দাবি করলেও ফলাফলের চেয়ে ইসলামাবাদের কূটনৈতিক ব্যবহারকে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুররম দস্তগীরের মতে এই সংঘাত মুনিরকে আন্তর্জাতিকভাবে তুলে ধরেছে এবং ওয়াশিংটনের সঙ্গে তিক্ত সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছে। সংঘাত থেকে যুদ্ধবিরতি 2025 সালের মে মাসে কাশ্মীরে বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়ে। হামলা ও পাল্টা হামলার 3 দিনের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। পাকিস্তান এই ঘটনার কৃতিত্ব মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে দেয় এবং তাকে নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নের উদ্যোগ নেয়। তবে ভারত দাবি করে সমঝোতা হয়েছে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে। এরপর একাধিক ভাষণে ট্রাম্প ঘোষণা দেন তিনিই যুদ্ধ থামিয়েছেন এবং পাকিস্তানের দাবি সমর্থন করেন। যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্কের ধারা পরিবর্তন একসময়ই মার্কিন প্রধান মিত্র ছিল পাকিস্তান, তবে সন্ত্রাসবিরোধী যুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগে সম্পর্ক খারাপ হয়। এখন দৃশ্যপটে বড় পরিবর্তন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ফিরে কাবুল বোমা হামলাকারী ধরতে সহযোগিতার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান, যা সম্পর্কের মোড় ঘোরার সংকেত বলে মনে করছেন গবেষকেরা। বিশ্লেষকের মতে ফিল্ড মার্শাল মুনির কৌশলী সামরিক কূটনৈতিক পদক্ষেপে পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করেছেন। ক্ষমতা কাঠামোতে মুনিরের উত্থান ভারতের সঙ্গে যুদ্ধের পর আসিম মুনিরকে ফিল্ড মার্শাল করা হয় এবং পরে নতুন পদ চিফ অফ ডিফেন্স ফোর্সেস যুক্ত হয়। ফলে সেনা, নৌ ও বিমান বাহিনী তার অধীনে আসে। পদোন্নতি ও ক্ষমতা বৃদ্ধি নিয়ে সমালোচনা থাকলেও বৈদেশিক সাফল্যে পাকিস্তান লাভবান হয়েছে। বাংলাদেশ, মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের সঙ্গে কূটনৈতিক যোগসূত্র বৃদ্ধিও নজরকাড়া। ট্রাম্পের সঙ্গে একাধিক বৈঠক, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এবং গাজায় শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণের আগ্রহ পাকিস্তানকে নতুন ভূ-রাজনৈতিক শক্তিতে রূপ দিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। বিদেশে সাফল্য, ঘরে বিতর্ক। বিদেশনীতি সফল হলেও দেশের অভ্যন্তরে সহিংসতা, স্বাধীনতা সংকোচন ও ২৭তম সংবিধান সংশোধনী নিয়ে বিতর্ক রয়েছে। আসিম মুনিরের অতিরিক্ত ক্ষমতা, ইমরান খানের কারাবাস, বেলুচিস্তান সংকটসহ বিভিন্ন ইস্যু গোপনে ঢাকা পড়ে যাচ্ছে বাইরের সাফল্যের আড়ালে, এমন মন্তব্যও আছে। তবে সমর্থকদের যুক্তি, রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও সংস্কারে সেনাবাহিনীর শক্তিশালী ভূমিকা প্রয়োজন ছিল। গাজা দখলের ইসরায়েলি হলুদ নকশা কি ঠেকাতে পারে ট্রাম্পের ২০ দফা? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাবের পথ ধরে ফিলিস্তিনের গাজায় স্থায়ী শান্তি না ফিরলেও গত অক্টোবরে বন্ধ হয়েছে ইসরায়েলের চালানো ২ বছরের নির্বিচার হত্যাযজ্ঞ। যদিও একপক্ষীয় এই যুদ্ধবিরতিতে এখনও ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারাচ্ছেন গাজার বাসিন্দারা। গাজাকে ২ ভাগ করে টানা ইসরায়েলের কথিত ইয়েলো লাইন বা হলুদ রেখা যে অবরুদ্ধ এই ভূখণ্ড দখলের নীল নকশা, তা দৃশ্যত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান। ইসরায়েলের নানা কূটকৌশল সত্ত্বেও নিজের ২০ দফা শান্তি প্রস্তাবের দ্বিতীয় ধাপ এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দ্বিতীয় ধাপের গুরুত্বপূর্ণ দুটি বিষয় হল গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং সেখানে আন্তর্জাতিক একটি অস্থায়ী বাহিনী মোতায়েন ও হামাসকে নিরস্ত্রীকরণ। কিন্তু সেনা প্রত্যাহারে রাজি নয় ইসরায়েল, আর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই কেবল অস্ত্র ছাড়তে সম্মত হামাস। সবকিছু মিলিয়ে এখনও অনিশ্চিত গাজার ভবিষ্যৎ। ইসরায়েলের অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘন ও গাজা দখলের পরিকল্পনার বিপরীতে হামাসের প্রতিরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার, এ দুয়ের ফলে এবছর বন্ধ হওয়া সংঘাত কতদিন টিকবে, নতুন বছরে তার ওপরই নজর থাকবে সবার। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। ওই দিন দক্ষিণ ইসরায়েলে ঢুকে নজিরবিহীন হামলা চালায় হামাস সহ গাজার স্বাধীনতাকামী সংগঠনগুলো। এ হামলাকে পুঁজি করে ওই দিনই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। বন্দি বিনিময়ের জন্য মাঝে কিছুদিনের বিরতি ছাড়া ২ বছর ধরে চলে এই হত্যাযজ্ঞ। ইসরায়েলি বাহিনীর পোড়ামাটি নীতির ফলে বিরান ভূমিতে পরিণত হয় অবরুদ্ধ উপত্যকাটি। সর্বাত্মক অবরোধের কারণে গাজায় নেমে আসে দুর্ভিক্ষ, দুধের অভাবে প্রাণ হারাতে থাকে শিশুরা। ইসরায়েলের এই অমানবিক অবরোধ ভাঙতে সমুদ্রপথে গাজার উদ্দেশ্যে রওনা হয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এই ফ্লোটিলার প্রথম বহর ৩১ অগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিশিয়া এবং ইটালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এ বহরে যুক্ত হয়। এছাড়া গ্রিসের
সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময় আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। নৌযানগুলোয় প্রতীকী হলেও উল্লেখযোগ্য পরিমাণ মানবিক কার্গোয়ে খাদ্য, চিকিৎসা সামগ্রী ও গাজার জনগণের জন্য অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য ছিল। শুরুতে এই নৌবহরে 50টিরও বেশি জাহাজ এবং অন্তত 44টি দেশের প্রতিনিধিত্বকারী শত শত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক, কর্মী ও আইন প্রণেতা ছিলেন। এই ফ্লোটিলায় থাকা অধিকার কর্মীরা সমুদ্রে প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হন। এছাড়া মাল্টা ও ক্রিটের কাছে সন্দেহবাহক ড্রোন হামলার ঘটনাও ছিল। এতে কিছু নৌযান ক্ষতিগ্রস্ত হয় এবং পিছু হটতে বাধ্য হয়। যখন ফ্লোটিলা পূর্ব ভূমধ্য সাগরের কাছে পৌঁছায় তখন বহরে 44টি জাহাজ ছিল।